আছে? মা আছে, মা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের তবু ভাইয়া। অ্যাডমিশন গাইডলাইনের পক্ষ থেকে অ্যাডমিশনের জন্য যে বাংলায় ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 6টা 30 তো এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সমাস। আজকে আমরা সমাস টপিকে ক্লাস করব। আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে। আর সমাসের আজকে যেই ক্লাসটি হবে, এটা ক্লাসটি করার পরে তোমরা শব্দ দেখেই সমাস চিহ্নিত করতে পারবা। ঠিক আছে, আমরা 30 থেকে 40 মিনিটের মতো ক্লাস করব। এই 30 থেকে 40 মিনিট ক্লাস করলেই তোমরা শব্দ দেখার সাথে সাথেই কোনটা কোন সমাস এটা চিহ্নিত করতে পারবা। এই টেকনিকটা আজকে আমরা শিখিয়ে দেবো এবং পরবর্তীতে আমাদের সমাসের 6 প্রকার সমাসের যে আরও প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে আবার বিস্তারিত পরে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা ক্লাসটি শেয়ার করে দেবা, যাতে করে তোমরা নেক্সট টাইম আবার ক্লাসটি করতে পারো। ঠিক আছে, আর ক্লাসটি শেয়ার করে তোমার বন্ধুদের ক্লাসটি করার সুযোগ করে দেবা। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করি। আর তোমরা যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করে জানাবা, সবাই একটু অ্যাক্টিভ থাকবা ক্লাসে, তাহলে ক্লাস করতে ভালো লাগবে। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আর বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, দেখো, সমাস একটি হচ্ছে ব্যাকরণসম্মত প্রক্রিয়া। সমাস একটি ব্যাকরণসম্মত প্রক্রিয়া যেখানে বাক্যের মধ্যে পরস্পর অর্থ সম্বন্ধ আছে। যেখানে বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ আছে, বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ আছে। আচ্ছা, তাহলে বাক্যে অর্থের সম্বন্ধ আছে, পরস্পর অর্থ সম্বন্ধ, দুই বা ততোধিক পদের শব্দের অর্থমূলের পরস্পরের সঙ্গে কি হবে, মিলতে হবে। অর্থাৎ একটি বাক্য পাবো আমরা, সেই বাক্যের মধ্যে যেই শব্দগুলো আমরা পাবো, যেই পদগুলো আমরা পাবো সেই পদগুলোর সাথে একটির সাথে আরেকটা কি সম্পর্ক আছে, এবং সবগুলো পদ মিলে একটি পদে পরিণত হবে। সবগুলো পদ মিলে কি হবে, একটি পদে পরিণত হবে। ঠিক আছে, এটাকে আমরা সমাস বলি। আচ্ছা, তো আমরা একটা উদাহরণ সহকারে দেখে নিই যে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে। আমরা বোর্ডে একটি বাক্য দেখতে পাচ্ছি। বাক্যে লেখা আছে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, সিংহ একটি পদ, চিহ্নিত একটি পদ, আর হচ্ছে আসন হচ্ছে আরেকটি পদ। আচ্ছা, তো এখানে এই বাক্যে আমরা 3টি পদ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই 3টি পদ মিলে একটি পদে পরিণত হয়েছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সিংহাসন। ঠিক আছে, আচ্ছা একটু সংক্ষেপে বলি। মনে করো যে তোমার সামনে 3টা আসন আছে। তো তোমার সামনে 2টা আসন আছে। একটা আসন মানে কি বলতো, আসন মানে বসার জায়গা। এটি বসার জায়গা, এটি হচ্ছে আরেকটি বসার জায়গা। তো মনে করো এই বসার জায়গাতে সিংহর চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই বসার জায়গাতে হচ্ছে সিংহ চিহ্ন দেওয়া আছে, আর এই জায়গাতে হচ্ছে কুত্তার চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, মানে চিহ্ন বলতে ছাপ আর কি, ছবি আঁকানো আছে, চিহ্ন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখন তুমি যদি বল যাও তুমি গিয়ে সিংহাসনে গিয়ে বসো, এত কথা না বলে আমি তোমাকে এক কথায় বলতে পারি কি, সিংহাসনে গিয়ে বসো। এই যে 3টি বাক্য না বলে, 3টি পদ না বলে আমি একটি পদ বললাম, সিংহ চিহ্নিত আসনে গিয়ে বসো। এটা না বললাম কি বললাম, সিংহাসনে বসো। এই যে একটা কথা বললাম, সংক্ষেপে বললাম, সমাসের কাজই হচ্ছে এটা।
অনেকগুলো বাক্য, অনেকগুলো পদ না বলে সংক্ষেপে যে একটি পদের মাধ্যমে তোমাকে আমি বলছি, এটাই হচ্ছে কি সমাসের কাজ। তো সমাসের কাজ হচ্ছে কি সংক্ষেপণ করা। সমাসের কাজ হচ্ছে কি সংক্ষেপের সমাসের একটা নামই হচ্ছে কি সংক্ষেপণ। সমাসের একটা নামই হচ্ছে সংক্ষেপণ। তাহলে এই 3টি পদ একটি পদে পরিণত হলো। আচ্ছা, তাহলে সিংহ চিহ্ন দেওয়া আসনকে আমরা কি বলবো? সিংহাসন বলবো। তো অনুরূপভাবে কুত্তার চিহ্ন দেওয়া যদি কোনো আসন দিলাম কি বলবো? কুত্তাসন বলবো। এই হচ্ছে বিষয়। মূল কথা হচ্ছে অনেকগুলো পদ একটা পদে পরিণত হবে। তো এখানে যে আমি একটা বাক্য দেখতে পাচ্ছি, এই বাক্যকে আমরা বলবো হচ্ছে ব্যাস বাক্য। কি বলবো? ব্যাস বাক্য। ঠিক আছে, ব্যাস বাক্য। আর এই ব্যাস বাক্যর মধ্যে যে প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি, প্রথম পদ বলতে একটি বাক্যের ব্যাস বাক্যের প্রথমে যে পদটি থাকবে তাকে আমরা কি বলবো? পূর্বপদ বলবো। আমরা বলবো হচ্ছে পূর্বপদ। আর শেষে যে পদটি থাকবে এই পদকে আমরা বলবো হচ্ছে পরপদ। খুব ভালো করে মনে রাখো, কারণটা হচ্ছে শব্দ দেখেই সমাস চিহ্নিত করতে হলে তোমাকে কি করতে হবে বলতো? তোমাকে এই পূর্বপদ আর পরপদ তোমাকে জানতেই হবে। ঠিক আছে। রায়হান বলছে, কেমন আছেন? সমাস বুঝি না। সমস্যা নেই, ক্লাসটি করো, তাহলে দেখবা যে শব্দ দেখে তোমরা সমাস চিহ্নিত করতে পারছো। হুমায়রা বলছি কি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, তাহলে পূর্বপদ পরপদ খুব ভালোভাবে মাথায় রাখো, কারণ এই পূর্বপদ পরপদ ছাড়া আমরা সমাস নির্ণয় করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো 3টি পদ মিলে একটি পদ পেলাম। হ্যাঁ, 3টি পদ মিলে একটি পদ পেলাম। এই একটি পদকে আমরা বলবো যে সমস্ত পদ। ঠিক আছে। 3টি পদ মিলে যে একটি পদ পেলাম তাকে আমরা বলবো কি সমস্ত পদ। আচ্ছা, আর যে ব্যাস বাক্যের মধ্যে যে বললাম যে পূর্বপদ পরপদ আর মাঝখানে যে পদ থাকবে এটা কি? এটা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ সাধারণত তেমন একটা গুরুত্বপূর্ণ নয় সমাস চিহ্নিত করার জন্য। আচ্ছা, তো ব্যাস বাক্যের মধ্যে যে পূর্বপদ পরপদ মধ্যপদ পেলাম, এই পদগুলোর আবার আরেকটা নাম আছে। ব্যাস বাক্যের মধ্যে প্রত্যেকটি পদকে আলাদাভাবে বলা হয়েছে সমস্যমান পদ। এটা 3টাকে আমরা কি বলবো? সমস্যমান পদ। তোমাদের অ্যাডমিশন পরীক্ষা দিবে, এগুলো পরীক্ষা চলে আসতে পারে যে ব্যাস বাক্যের প্রথম পদকে কি বলে? পূর্বপদ। বা সমস্ত পদের পূর্বপদকে কি বলে? সমস্ত পদের পরপদকে কি বলে? ব্যাস বাক্যের পরপদকে কি বলে? ঠিক আছে। তারপরে ব্যাস বাক্যের মধ্যে অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলা হয়? সেটা কি সমস্যমান পদ। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে চলে আসবে। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। তোমরা যারা ক্লাসটি করছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। আমরা এখন মূল আলোচনায় যাবো। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানাও যে এতটুকু তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে মূল আলোচনায়। দেখো, সমাস সাধারণত 6 প্রকার। সমাস কত প্রকার? 6 প্রকার। বহুব্রী, দ্বন্দ্ব, বহুব্রী, অব্যয়ভাব, কর্মধারায়, দ্বিগু এবং তৎপুরুষ। তোমাদের বোঝানোর সুবিধার্থে বইয়ে একটু উল্টাপাল্টা ভাবে দেওয়া আছে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে এইভাবে সাজিয়েছি। ঠিক আছে, আমি হচ্ছে 6 প্রকারটা এভাবে সাজিয়েছি। আচ্ছা, তো দেখো দ্বন্দ্ব সমাসের যে দ্বন্দ্ব সমাস আমরা পাচ্ছি, প্রথমে দ্বন্দ্ব সমাসে কি হয়? উভয় পদ প্রধান হয়। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের হচ্ছে উভয় পদ প্রধান হয়। উভয় পদ কি জিনিস আমরা একটু আগে দেখে আসছি। ওই যে পূর্বপদ পর্বত বললাম না, ওই পূর্বপদ পর্বত দুটাই প্রধান হয়। এই সমাসের কোনো পদকে কোনোভাবে বাদ দেওয়া যায় না, বা একটি পদকে ছাড়া আরেকটি পদকে কল্পনা করা যায় না। সেজন্য দুটি পদই হচ্ছে প্রধান। আমরা যখন উদাহরণ দেবো তখন বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো বহুব্রী সমাসের কোনো পদই প্রধান হয় না। অর্থাৎ যে পূর্বপদ পাবো, বহুব্রী সমাসের কোনো পদই প্রধান হবে না। অন্য একটা অর্থ বোঝাবে। তারপর দেখো অব্যয়ভাব সমাসের পূর্বের পদটি প্রধান হবে। কর্মধারয় সমাসের, দ্বিগু সমাসের এবং তৎপুরুষ সমাসের এই তিনটি সমাসেরই পরের পদ। প্রধান হবে। হ্যাঁ, 3টি সমাসের কি হবে? পরের পদ প্রধান হবে। দেখো পরপদ প্রধান, মানে শেষ 3টি দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়, এই 3টি সমাসের পরের পদ প্রধান। অব্যয়ভাব সমাসের পূর্বপদ প্রধান, বহুব্রী সমাসের কোনো পদই প্রধান না, আর দ্বন্দ্ব সমাসের হচ্ছে উভয় পদ প্রধান। খুব ভালো করে মনে রাখো, কারণ
সমাস শব্দ দেখে, সমস্ত পদ দেখে তুমি যে বুঝবা একদম 1 সেকেন্ডের মধ্যে যে কোনটা কোন সমাস, পূর্বপদ পরপদ ছাড়া তুমি কখনোই বুঝতে পারবে না। এবং কোন সমাসের কোন পদ প্রধান এটা ছাড়া তুমি খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে না। খুব ভালোভাবে এটা মনে রাখো। আমরা এখন উদাহরণ দেখবো, তখন এই বিষয়গুলো আরো বেশি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার দেখো, প্রথমে আমরা দেখবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই যে এই লাইনটা দ্বন্দ্ব সমাস, হ্যাঁ, একটু একটু মনে রাখো। এই লাইনটা আমরা এখন দেখবো দ্বন্দ্ব সমাসটা। দ্বন্দ্ব সমাসে কি হয়? উভয় পদ প্রধান হয়। আচ্ছা, প্রথমে দেখো কি লেখা আছে, মা বাবা। তাহলে মা কি? মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ। মা পূর্বপদ আর বাবা কি? বাবা হচ্ছে পরপদ। এখন আমি যদি বলি যে তোমার মা বাবা কোথায়, তাহলে কি আমি তোমাকে শুধু জিজ্ঞেস করি তোমার মা কোথায়, নাকি আমি শুধু বলেছি তোমার বাবা কোথায়, নাকি উভয়কেই বলেছি বলো তো? দুজনকেই বলেছি। কাউকে কি বাদ দেওয়া সম্ভব? কাউকে বাদ দেওয়া সম্ভব? পূর্বপদ বা পরপদ ছাড়া কি একটি ছাড়া কি অপরটাকে কল্পনা করা যাচ্ছে? যাচ্ছে না। যখন আমরা মা বাবা বলি তখন আমরা মাকেও বুঝি, মানে পূর্বপদকেও বুঝি, বাবা পরপদকেও বুঝি। ঠিক আছে? সেজন্য এটা কি সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কারণ উভয় পদ প্রধান, উভয় পদটাই এখানে প্রধান। আচ্ছা, আরেকটি কথা বলি, সেটা হচ্ছে সমস্ত পদ যেটাকে আমরা বলছি, সমস্ত পদ মানে যেগুলো, যে পদগুলো বলছি সমস্ত পদ, এগুলো কিন্তু অর্থ জানতে হবে। অর্থ না জানলে কিন্তু হবে না। আমরা যে এখন সহজ সমস্ত পদ পড়ছি, সেজন্য তোমরা হয়তো বুঝতে পারো। তখন বহু বিষয় সময় যখন পড়বো তখন কিন্তু আমাদের অনেক শব্দের অর্থ বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা আসে দেখো, চা বিস্কুট। চা কি পূর্বপদ, আর বিস্কুট কি? বিস্কুট হচ্ছে পরপদ, তাই না? আচ্ছা, এখন দেখো, তুমি যদি কোনো চায়ের দোকানে গিয়ে বলো যে মামা আমাকে হচ্ছে 1 কাপ চা দাও আর 1 প্যাকেট বিস্কুট দাও, তখন কি করবে দোকানদার? কি করবে? নিশ্চয়ই চা এবং বিস্কুট উভয়টাই দিবে, তাই না? তুমি তো চা চেয়েছো এবং বিস্কুটও চেয়েছো। তাহলে দেখো তো, চা বিস্কুট দেখে শুধু চাকে বোঝাচ্ছে বা শুধু বিস্কুট বোঝাচ্ছে, নাকি উভয়কে বোঝাচ্ছে? উভয়কে বোঝাচ্ছে, সেজন্য কি দ্বন্দ্ব সমাস। তারপর দেখো দম্পতি। দম্পতিকে 2 ভাগে ভাগ করা। একটা কি? দম্পতি শব্দ অর্থ কি? জায়া ও পতি। জায়া, জায়া ও পতি। জায়া ও পতি। ঠিক আছে? জায়া মানে কি? জায়া মানে স্ত্রী, আর পতি মানে স্বামী। তাহলে দম্পতি দ্বারা কি শুধু স্বামীকে বোঝাচ্ছে, নাকি শুধু স্ত্রীকে বোঝাচ্ছে বলতো? উভয়কে বোঝাচ্ছে। সেজন্য এটা কি? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে বই পুস্তক। পূর্বপদ বই, পরপদ কি? পুস্তক। বই পুস্তক দ্বারা বইকে বোঝাচ্ছে, পুস্তককে বোঝাচ্ছে, কাউকে বাদ দেওয়ার সম্ভব না। 20-25। 20-25 দ্বারা 20কেও বোঝায়, 25কেও বোঝায়। 20-25 দ্বারা শুধু 25 বা শুধু 20কে নিশ্চয়ই বোঝাচ্ছে না। দম্পতি তো আগে বললাম। তারপর দেখো আমরা। আমরা বলতে বোঝানো হয় যে, একটু নিচে আসি। আমরা বলতে, আমরা এর ব্যাট বাক্য হচ্ছে সে, তুমি ও আমি। এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে আমরা। ঠিক আছে? এখন দেখো তো, আমরা বলতে নিশ্চয়ই যখন আমরা কে বলে, আমরা উত্তম পুরুষ ব্যবহার করে, মানে যে বক্তা যে কথা বলে সে কিন্তু এই আমরা শব্দটা ইউজ করে। যখন আমি কথা বলছি, এখন কি আমি বলতে পারি যে আমরা ক্লাস করছি। ঠিক আছে? আমরা ক্লাস করছি বা এমনটা আমরা বলতে পারি। তো এই আমরার মধ্যে নিশ্চয়ই আমি আছি, তাই না? নিশ্চয়ই আমি আছি। আচ্ছা, এখন বলো তো, এই আমরার মধ্যে যদি তোমাকে বাদ দিয়ে দিই বা সেকে বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা হবে নাকি আমি হবে? নিশ্চয়ই আমি হবে। তার মানে দেখো, এগুলো কি হচ্ছে? এগুলো সবগুলো পদই কি হচ্ছে? সবগুলো পদই প্রধান, সবগুলো পদই এখানে প্রধান, তাই না? সেজন্য এটা কি সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এরপরে আসো, দেখো জলে স্থলে। জলে পূর্বপদ, স্থলে কি? পরপদ। এখন দেখো জলে স্থলে কি? জলে বোঝাচ্ছে, স্থলে বোঝাচ্ছে, তাই না? দুধে ভাতে। দুধে ভাতে আমরা দুধে ও ভাতে মাখিয়ে খাচ্ছি বা মিক্স মিক্স খাচ্ছি। তারপরে দেখো তো, আমি কি শুধু দুধ খাচ্ছি, নাকি শুধু ভাত খাচ্ছি, নাকি দুধ এবং ভাত দুটো একসাথে খাচ্ছি? একসাথে খাচ্ছি। তাহলে এটা কি সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কারণ কি? প্রত্যেকটি যে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি উভয় পদই প্রধান, পূর্বপদ পরপদ উভয় পদই প্রধান। কাউকেই কোনোভাবে কোনো পদকে বাদ দেওয়া সম্ভব নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। তোমরা যখন দেখবা যে পূর্বপদ এবং পরপদ উভয়টি প্রধান, কাউকে বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে। এবার চলে আসে বহুব্রী সমাসে। বহুব্রী সমাসে হচ্ছে কি হয়? কোনো পদই প্রধান হয় না। হ্যাঁ, কোনো পদই প্রধান হয় না। এখানে কি হয়? দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, কিন্তু দ্বন্দ্ব সমাসে কোনো পদই প্রধান হয় না।
আমরা উদাহরণ দেখি। দেখো এখানে কি লেখা আছে, বহুব্রীহি। বহু তাহলে কি, বহু হচ্ছে পূর্বপদ, আর ব্রীহি কি, ব্রীহি হচ্ছে পরপদ। এই বহু মানে কি, বহু মানে অনেক, আমরা জানি যে বহু মানে হচ্ছে অনেক। আর ব্রীহি মানে কি, ব্রীহি মানে হচ্ছে ধান, ব্রীহি মানে হচ্ছে ধান। ঠিক আছে, তাহলে পূর্বপদ বহু আর পরপদ হচ্ছে ব্রীহি। বহু অর্থ অনেক আমরা জানি, আর ব্রীহি শব্দ অর্থ কি, ধান। আচ্ছা, তো বহুব্রীহি তো নিজেই একটা পদ, তাই না, নিজেই একটা পদ, যেই পদটি দুটি পদের সমন্বয়ে তৈরি হয়েছে আমরা বলতে পারি। তো দুটি পদের আলাদা আমরা অর্থ দেখলাম, পূর্ব পদে এবং পরপদে আলাদা অর্থ দেখলাম। এখন দেখো তো বহুব্রীহি নিজে একটা পদ, সমস্ত পদ, এই পদের অর্থ কি? এই পদের অর্থ হচ্ছে একটা মানুষ, যেই মানুষের অনেক ধান আছে, অনেক ধান আছে যার। এই যে বললাম যার, এই যার বলতে নিশ্চয়ই একটা মানুষকেই বোঝাচ্ছে, তাই না? অনেক ধান আছে যার, এই যার বলতে নিশ্চয়ই একটা মানুষকেই বোঝাচ্ছে, কারণ এই যার আমরা মানুষের ক্ষেত্রেই ব্যবহার করি সাধারণত। আর কুত্তা ভেড়া ছাগলের তো ধান থাকবে না, স্বাভাবিক, তাই না? তার মানে ধরো আমার গোলা ভর্তি ধান আছে, তার মানে আমাকে তুমি বহুব্রীহি বলতে পারো। আমি হেঁটে যাচ্ছি, আমার গোলা ভরা ধান আছে, তুমি আমাকে বলছো যে বহুব্রীহি ভাই হেঁটে যাচ্ছে, বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তার মানে দেখো বহুব্রীহি দ্বারা একটা মানুষকে বোঝায়, যে মানুষের অনেক ধান আছে, তাই না? আচ্ছা, এবার বলো, আমি কি বলতে পারি যে মানুষ সমান সমান অনেক? মানুষ সমান সমান অনেক, এটা কি মিলে কোনোভাবে? মিলে না। মানুষ সমান সমান ধান মিলে? মানুষ একটা প্রাণী, ধান কি, ধান একটা হচ্ছে খাদ্যশস্য, কোনো মিলে? কোনোভাবেই মিলে না। তাহলে কি পূর্বপদ পরপদ কোনোটি প্রধান নয়। কিন্তু আমরা এখানে দেখি মা বাবা, মা মানে কি, মা মানে আমরা জানি মা, বাবা মানে কি, বাবা মানে বাবা, এটা তো আমরা আলাদা কোনো অর্থ নাই, তাই না? এটা আলাদা কোনো অর্থ নেই। আর মা বাবা মানে কি, মা বাবা মানে মা বাবা, মা বাবা মানে মা বাবা, মা মানে মা, বাবা মানে বাবা। তাহলে দেখো কি হচ্ছে, মানে এই মা বাবা তাদের মা বাবাকে বোঝাচ্ছে, মাকে বোঝাচ্ছে, বাবাকে বোঝাচ্ছে, উভয়কে বোঝাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, মুরব্বী মানে হচ্ছে ধান, মানুষ, এই মানুষ দ্বারা অনেক, বহু, অনেক কি বহু যে পূর্বপদ একে বোঝাচ্ছে না, ব্রীহি যে পরপদ ধান এটাকেও বোঝাচ্ছে না। তাহলে কি কোন পদ প্রধান? কোন পদই প্রধান না, সেজন্য এটা কি সমাস, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, বললাম গায়ে হলুদ, গায়ে কি পূর্বপদ, আর হলুদ কি, হলুদ হচ্ছে পরপদ, হলুদ হচ্ছে পরপদ। আচ্ছা, এখন দেখো গায়ে মানে কি, শরীর, শরীর। আর হলুদ মানে কি বলো তো, হলুদ একটা উদ্ভিদের নাম, তাই না, আমরা জানি। আচ্ছা, এখন বলো, মনে করো আগামীকাল আমার গায়ে হলুদ। এখন আমি তোমাকে বললাম যে আগামীকাল আমার গায়ে হলুদ, তোমাদের সবাই হচ্ছে আমার বাসায় দাওয়াত থাকলো। আচ্ছা, এখন বলো তো তোমরা আসবা কোথায়? আমি তো আমার গায়ে হলুদে দাওয়াত দিয়েছি, তাই না? তার মানে কি আমার গা এটা, আর হলুদ এখানে, তুমি কি আমার গায়ে ঢুকে যাবা? নিশ্চয়ই আমার গায়ে যে হলুদ আছে আমার গায়ে ঢুকে যাবে না। তুমি আসবা কোথায়? আমার বাসায় আসবা। আর বাসায় কি হচ্ছে? অনুষ্ঠান হচ্ছে। তার মানে তুমি মূলত আসবা একটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আমার গায়ে হলুদ দেওয়া হচ্ছে, তাই না? তার মানে এই গায়ে হলুদ দ্বারা কি বোঝায়? গায়ে হলুদ দ্বারা বোঝা যাচ্ছে অনুষ্ঠান, গায়ে হলুদ দ্বারা বোঝা হচ্ছে অনুষ্ঠান। ঠিক আছে, এখন বলো এই অনুষ্ঠান সমান সমান গা বা শরীর হয়? অনুষ্ঠান এক জিনিস, শরীর এক জিনিস। অনুভাবে এখন বলো অনুষ্ঠান সমান সমান হলুদ, এটা কি মিলে? কোনোভাবে মিলে না। অনুষ্ঠান এক জিনিস, হলুদ এক জিনিস। তার মানে কি পূর্বপদ পরপদ কোনোটাকেই বোঝাচ্ছে না। তাহলে কি সমাস? নিঃসন্দেহে বহুব্রীহি সমাস। কিন্তু এখানে দেখো চা বিস্কুট মানে কি, চা মানে আমরা বুঝি, বিস্কুট মানে আমরা বুঝি। আর চা বিস্কুট মানে চাকে বোঝাচ্ছে, বিস্কুটকে বোঝাচ্ছে। তোমাকে চা বিস্কুট চাও বোঝায়, বিস্কুটও বোঝায়, তাই না? তাহলে কি উভয় পদ হওয়ার জন্য এটা কি হচ্ছে? দ্বন্দ্ব সমাস। কিন্তু এখানে কি অনুষ্ঠান সমান সমান গায়ে হয় না, অনুষ্ঠান সমান হলুদ হয় না। তাহলে কোন সমাস? এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আচ্ছা, আরো আমরা দু একটা, সবগুলো উদাহরণ দেখা সম্ভব হবে না, কারণ আমাদের সংক্ষিপ্ত ক্লাস, আমরা বিস্তারিত হচ্ছে ক্লাসে মূল ক্লাস আলোচনা করবো। ঠিক আছে, আমরা জাস্ট তোমাদের কনসেপ্টটা ধরে দিচ্ছি যে কোন সমাসের কোন পদ দেখে কিভাবে বুঝতে পারবো, যে এক সেকেন্ডের মাঝখানে। আচ্ছা, তারপর দেখো হাতে খড়ি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাতে কি পূর্বপদ, আর খড়ি কি? খড়ি হচ্ছে পরপদ। মনে করি এটা আমার হাত, আর এটা কি? এটা হচ্ছে খড়ি। খড়ি মানে কি বলতো, ওই যে চুলা জাল দেয় না, আগুন জ্বালানোর জন্য, রান্না করার জন্য চুলা জাল দেয়, ওটাকে গ্রাম্য ভাষায় খড়ি বলা হয়। তাহলে এটা যদি খড়ি হয়, এটা যদি হাত হয়, তাহলে কি আমি বলবো যে এটা হাতে খড়ি? এটা বলবো? নিশ্চয়ই নয়, তাই না? হাতে খড়ি মানে কি? হাতে খড়ি মানে হচ্ছে কোনো কিছু আরম্ভ করা। সাধারণভাবে আমরা ব্যবহার করি, একটা বাচ্চা, একটা শিশু যখন লেখাপড়া শুরু করে, কলম যখন তার হাতে দেওয়া হয়, তার হাতের পরে হাত রেখে যখন একটা সরিও লেখা হয়, তখন তাকে আমরা বলি পড়াশোনায় হাতে খড়ি। আমরা সাধারণত এভাবে ব্যবহার করি। কিন্তু হাতে খড়ি বলতে যে কোনো কিছু শুরু করাকে বোঝায়, যে এই জায়গাতে বা এই কাজে তার হাতে খড়ি হয়েছে। তার মানে হাতে খড়ি দ্বারা কি একটা অনুষ্ঠানকে বোঝায়, যে অনুষ্ঠানে কোনো কিছু শুরু করা হবে। এখন বলো অনুষ্ঠান সমান সমান হাত, অনুষ্ঠান সমান সমান খড়ি হয়? হয় না। সেটা কোন সমাস? সেটা বহুব্রীহি সমাস। ঠিক আছে, আচ্ছা এরপর আসো অল্প প্রাণ। অল্প মানে কি? কম। প্রাণ মানে কি?
প্রাণ মানে আমরা বুঝি, প্রাণ মানে তো আমরা বুঝি। আচ্ছা, অল্প প্রাণ মানে কি বলো? অল্প মানে কম, আর প্রাণ মানে আমরা বুঝি। আর অল্প প্রাণ শব্দের অর্থ হচ্ছে অল্প প্রাণ যার, মানে যেই প্রাণীর আয়ু কম, আয়ু কম, খুব খুব কম বাঁচে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা হচ্ছে ববি উদাহরণগুলো ভালোভাবে বোঝা, একটু ববি তো পড়াচ্ছে, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলবো হুমায়রা। আচ্ছা, তারপর দেখো, অল্প প্রাণ বলতে যেই প্রাণীর আয়ু কম তাকে অল্প প্রাণ বলতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে অল্প প্রাণ দ্বারা নিশ্চয়ই একটা প্রাণীকে বোঝাচ্ছে যে প্রাণীর আয়ু কম। এখন বলো, প্রাণী সমান সমান অল্প, প্রাণী সমান সমান প্রাণ, এটা কি হয়? প্রাণী সমান সমান প্রাণ, এটা কি হয়? এটা হয় না। তোমাদের এখন মনে হতে পারে ভাই প্রাণীর তো প্রাণ থাকে, তাহলে কেন হয় না? ভাই হয় না, সমান সমান বলতে একদম ইকুয়াল টু হওয়া লাগবে। প্রাণ হচ্ছে প্রাণীর একটা অংশ, ঠিক আছে? প্রাণীর হাত পা চোখ মুখ, যেমন প্রাণও কি? প্রাণ হচ্ছে সেই প্রাণীর একটা অংশ, তার মানে প্রাণ সমান সমান প্রাণী, এটা হয় না, ঠিক আছে? তাহলে কি কোনো পদে প্রধান না, তার মানে কি এটা হচ্ছে যে বহুব্রী সমাস। তারপর দেখো 80-20, 80 মানে কি বলতো? 80 পূর্বপদ, আর 20 কি? 20 হচ্ছে পরপদ। 80 মানে দাঁত, হ্যাঁ, 80 মানে হচ্ছে দাঁত। আর 20 কি? 20 মানে পয়জন, আমরা 20 সবাই বুঝি। এখন 80-20 যে একটা পদ, পূর্ণাঙ্গ একটা পদ, এই 80-20 শব্দের অর্থ কি? 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ, ঠিক আছে? সাপ। 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ, ঠিক আছে? এখন বলো, সাপ সমান সমান 80 মানে দাঁত, মিলে? হয় না। সাপ সমান সমান 20 দাঁত, এটা মিলে? সাপ সমান সমান 20, এটা কি মিলে? এটাও মিলে না। এখন তুমি বলতে পারো ভাই সাপ সমান সমান দাঁত, এটা তো হয়, কারণ সাপের দাঁত থাকে। এবার আমার দাঁত আছে না, তোমার দাঁত আছে না, তবে তুমি সাপ, হচ্ছে না? আচ্ছা, এখন বলো, এখন আবার অনেকে বলবে যে ভাই সাপ সমান সমান 20, এটা তো হয় কারণ সাপের বিষ থাকে, তাও হয় না। তোমার যে দাঁত আছে, তুমি যদি কাউকে কামড় দাও, হয়তো বা বিষ লাগতেও পারে। তোমার যে দাঁত আছে, তুমি যদি কাউকে কামড় দাও, হয়তো বিষ লাগতেই পারে, কে জানে? তার মানে তুমি সাপ? বিষ সাপ নয়, তার মানে কি? বিষ যে কোনো প্রাণীর থাকতে পারে, দাঁত যে কোনো প্রাণীর থাকে। তার মানে আমি বলতে পারি না যে 80-20 সমান যে কোনো প্রাণী। 80-20 সমান নির্দিষ্ট একটা প্রাণী, সেটা সাপ। আর সাপ সমান সমান বিষ, এটা বলতে পারি না, কারণ যে কোনো প্রাণী বিষ থাকতে পারে। সাপ সমান সমান দাঁত, এটাও বলতে পারি না, কারণ যে কোনো প্রাণীর কি দাঁত থাকে। তার মানে কি দেখো, কোনো পূর্বপদ পরপদ কোনটি প্রধান নয়, তার মানে কি এটা হচ্ছে বহুব্রী সমাস, ঠিক আছে? তারপর দেখো বিনা পানি, বিনা মানে কি? হাত। আর পানি মানে, সরি, বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, বাঁশি। আর পানি মানে হচ্ছে হাত, এখানে মূর্ধন্য আছে, হ্যাঁ, দন্ত থাকলে হচ্ছে ওয়াটার। আচ্ছা, এখন বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে কি? হাত। আর বিনা পানি শব্দ হচ্ছে সরস্বতী দেবী। এখন বলো, দেবী সমান সমান বিনা বাদ্যযন্ত্র, মিলে না। দেবী সমান সমান কি? পানি বা হাত, এটাও মিলে না, ঠিক আছে? তার মানে পূর্বপদ পরপদ কোনটি প্রধান না? বহুব্রী সমাস। আমি জাস্ট দ্রুত বলছি, তোমরা একটু দেখে নিবা। তারপর দেখো, আমি নেক্সট দেখো, কানাকানি। কানা মানে কি বলতো? কানা মানে একজন পুরুষ যে কানে শোনে না। আর কানি মানে কি? একজন নারী যে কানে শোনে না। আর কানাকানি মানে কি? কানাকানির সাথে কি ওই, সরি, কানে না তো, কানা মানে কি? চোখে দেখে না, সরি। কানা মানে যে পুরুষ চোখে দেখে না, আর কানি মানে কি? যে নারী চোখে দেখে না। আচ্ছা, কিন্তু কানাকানি মানে কি? দেখো তো, কানাকানির সাথে কি এই চোখে কোনো সম্পর্ক আছে? এটা কি কানের সম্পর্ক? কানাকানি মানে হচ্ছে কানে কানে যে কথা। দেখো, আমি কি একটা কথা, কানাকানি মানে হচ্ছে কথা, কথা, হ্যাঁ। এই কথা সমান সমান কানাকানি মানে কি? কথা, কথা। এই কথা সমান সমান কানা হয় না, কথা সমান সমান কানি, এটা হয় না। খুব সহজে বোঝা যাচ্ছে। তার মানে এটা কি? এটা হচ্ছে বহুব্রী সমাস, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এক চোখা, এক মানে কি? সংখ্যা এক। চোখা মানে কি বলতো? চোখা মানে হচ্ছে সুচালো, সুচালো, তাই না? আর এক চোখা মানে কি? এক চোখা মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা। মানে তোমার দুই বোন আছে, তুমি এক বোনকে বেশি ভালোবাসো, এক বোনকে কম ভালোবাসো, তার মানে তুমি হচ্ছে কি করছো? তুমি হচ্ছে পক্ষপাতিত্ব করছো। তার মানে তুমি কি করছো? পক্ষপাতিত্ব করছো। তার মানে এক চোখা মানে বলতে পক্ষপাতিত্ব করাকে বোঝায়, ঠিক আছে? এখন বলো, ওই পক্ষপাতিত্ব সমান সমান এক, এটা মিলে? পক্ষপাতিত্ব সমান সমান চোখা, এটা কি মিলে? মিলে না, ঠিক আছে? আমরা কিন্তু করছি শব্দ থেকে সমাস নির্ণয় করা। আমরা ব্যাস বাক্য হেনত, এগুলো আমরা কি পরবর্তী ক্লাসে করবো। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো যে যে সমাসের অনুপদী প্রধান হয় সেটা কি হয়? সেটা হচ্ছে বহুব্রী সমাস হয়। আচ্ছা, অব্যয়ভাব সমাস একদমই সহজ। অবভাব সমাস মনে রাখবা, পূর্বপদে অব্যয় পদ থাকে, অর্থাৎ উপসর্গ থাকে। পূর্বপদে কি থাকবে? উপসর্গ থাকবে, উপসর্গ। আমরা এটাকে সমাসের ভাষায় অব্যয় পদ বলতে পারি, উপসর্গ, ঠিক আছে? উপসর্গ থাকবে। আর আমরা জানি কি, উপসর্গে কোনো অর্থ থাকে না। উপসর্গ হয় কি? অর্থহীন। উপসর্গ বসে কোথায়? শব্দের শুরুতে। আচ্ছা,
এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে অব্যয় সমাসে কি বললাম, উপসর্গ থাকে। তার মানে এই নয় যে অন্যান্য সমাসে উপসর্গ থাকতে পারে না, আমি কিন্তু এটা বলছি না। ঠিক আছে, তার মানে তুমি কোনো পদে, তুমি যদি কোনো সমস্ত পদে পূর্ব পদে তুমি যদি উপসর্গ দেখো, তাহলে তুমি হচ্ছে অন্তত 90% ধরে নিতে পারো যে এটা কি, এটা হচ্ছে অব্যয় সমাস। 10% ক্ষেত্রে বা একটু কম বেশি হবে, সেটা কি, সেটা হচ্ছে অব্যয় সমাস হয় না উপসর্গ থাকার পরেও। উপসর্গ থাকার পরে সেটা হয় না, সেটা অন্য সমাসে যেমন প্রাদি সমাস হয়, বহুব্রীহি সমাস হয়, এগুলো আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো তুমি ধরে নাও যে কোনো পদের পূর্ব পদে যদি উপসর্গ থাকে, আশা করছি আমরা উপসর্গ চিনি, যেহেতু এক বিষয়ে ক্লাস করছো, আশা করছি আমরা উপসর্গ চিনি। উপসর্গ কি হয়, শব্দের পূর্বে বসে এবং সেটা অর্থহীন হয়। দেখো আমরণ, এই যে পূর্বপদ, মরণ কি পরপদ, দেখো আয় কোনো অর্থ হয়, অর্থ হয় না। তাহলে কি দেখো, তারপর দেখো অনুগমন, পূর্বপদ আর গমন মানে কি, যাওয়া। দেখো এই উপসর্গের যখন এই দেখো উপসর্গ হিসেবে এর কোনো অর্থ নাই। তবে উপকূল, দেখো এটা উপসর্গ, কুল এটা অর্থ আছে। তার মানে দেখো এই উপটি, এটা উপসর্গ কোনো অর্থ নাই। হররোজ, হর উপসর্গ কোনো অর্থ নাই। প্রতিকূল, যখন উপসর্গ রূপে ব্যবহার করা হচ্ছে তখন এর কোনো অর্থ নাই। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো নিরামিষ, যথা, উচ্ছৃঙ্খলের তারপরে হাত, এগুলো সবগুলো কি, সবগুলো হচ্ছে উপসর্গ। আমি জাস্ট এখানে কয়েকটি উদাহরণ লিখেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যে কোনো পূর্বপদে তুমি যদি উপসর্গ দেখো, তাহলে তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে 90% শিওর হতে পারো যে এটা কি, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কিছু কিছু ক্ষেত্রে হয় না, সেটা আমরা পরবর্তীতে দেখে নেব। তো অব্যয় সমাস যেটা সহজ টেকনিক হচ্ছে এটা, তো পূর্বপদে কি থাকবে, একটা উপসর্গ থাকবে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে কর্মধারায় দ্বিগু এবং তৎপুরুষ সমাসে। আমরা একটু দ্রুত আগাবো, হ্যাঁ দ্রুত। আমি এই উদাহরণগুলো দেখে আমরা শেষ করে দেবো। দেখো আমরা একটু আগে দেখে নিই যে কর্মধারায় দ্বিগু এবং তৎপুরুষ সমাসে যে পরপদ হচ্ছে, এই কনসেপ্টটা আমাদের মধ্যে কিভাবে গ্রো করব। ঠিক আছে, এই কনসেপ্ট যদি গ্রো করতে পারো, দেখবা যে ভাই সমাস একদমই সহজ, জাস্ট বুঝতে হবে যে কোন পদ প্রধান, এনাফ। আচ্ছা দেখো নীলপদ্ম, আমরা আগে কর্মধারার সময় দেখি, হ্যাঁ নীল কি পূর্বপদ, আর পদ্ম কি, পদ্ম হচ্ছে পরপদ, তাই না? আচ্ছা এখন দেখো তো এখানে নীল প্রধান নাকি পদ্ম প্রধান। সাপোজ মনে করো তুমি কাউকে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে বলেছে যে আমার জন্য একটা কি নীল পদ্ম নিয়ে আসবা, কিন্তু তুমি ফুলের দোকানে গিয়ে দেখলা যে সেখানে হচ্ছে নীল পদ্ম নাই, নীল পদ্ম নাই। তো তুমি মনে করছো নীল পদ্ম যেহেতু নাই, একটা সাদা পদ্ম নিয়ে যায়। পদ্ম 3 প্রকার হয়, নীল পদ্ম, লাল পদ্ম, সাদা পদ্ম। সাদা পদ্ম নিয়ে যায়, সেটা পদ্ম কিনা। আচ্ছা তুমি নিয়ে গেলা, সাদা পদ্ম দিলা। আচ্ছা এখন বল তুমি কি দিয়েছো বলো তো, তুমি একটা পদ্ম দিয়েছো, সেই পদ্মের রং কি, সেই পদ্মের কালারটা হচ্ছে সাদা। তুমি যদি নীল পদ্ম দিতে তাহলে কি, তুমি পদ্ম দিয়েছো, কালারটা কি, কালারটা হচ্ছে নীল। তুমি ধরো লাল পদ্ম দিয়েছো, তো কি দিয়েছো, পদ্ম দিয়েছো, কালারটা কি, কালারটা হচ্ছে লাল। অর্থাৎ বিষয়টা কি, দেখো এই পদ্ম কিন্তু স্থির আছে। নীল পদ্ম বলতে পদ্মকে বোঝায়, কিন্তু এই নীলের জায়গায় লাল সাদা, তারপরে কি লাল সাদা আমরা কি নীল ব্যবহার করতে পারছি, মানে পুরো পদকে চেঞ্জ করা যাচ্ছে। আর যেই পদকে চেঞ্জ করা যায় সেই পদ প্রধান না, আর যেই পদকে চেঞ্জ করা যায় না সেই পদ হচ্ছে প্রধান। পদ্মকে চেঞ্জ করা যাচ্ছে না, পদ্মকে তুমি চেঞ্জ করে কি বসাবা, যেটা দ্বারা পদ্মকে বোঝাবে, হয় কোনোভাবে হয় না। তার মানে কি, এটা হচ্ছে পরপদ প্রধান। সিংহাসন, সিংহ পূর্বপদ, আসন কি, আসন হচ্ছে পরপদ। দেখো তো এখানে কি কোনটা প্রধান, সিংহ প্রধান কি আসন প্রধান, এখানে আসনটা প্রধান, সিংহটা প্রধান নয়। কারণটা কি, এই আসনে আমি সিংহ চিহ্ন দিতে পারি, বিলায় চিহ্ন দিতে পারি, কুত্তার চিহ্ন দিতে পারি। আমার যে প্রাণীকে পছন্দ কি আমি তাকে দেবো, তার ছবি আমার যেখানে আমি বসবো, আমার সিংহাসন আমার আসন, সেই আসনে আমি তার ছবি দেবো। মনে করো তুমি তোমার প্রিয় তোমার ছবি দিয়ে দিলা, তোমার নামের তো ওর নাম অনুযায়ী আসন লাগিয়ে দেবা, তাহলে সেটা হয়ে গেল। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তার মানে দেখো এই আসন তো স্থির, কিন্তু সিংহটাকে চাইলে আমরা কুত্তা, বিলাই, ভেড়া যা ইচ্ছা বলতে পারছি, কুত্তা আসন বলতে পারছি, তাই না? তাহলে কি এখানে পর্বত প্রধান। চন্দ্রমুখ, দেখো চন্দ্র পূর্বপদ আর মুখ কি, মুখ হচ্ছে পর্বত। এখন চন্দ্র প্রধান নাকি মুখ প্রধান, এখানে মুখটা প্রধান, চন্দ্র প্রধান নাই। ঠিক আছে, তুমি যখন নতুন প্রেমে পড়বা, ছেলেদের বলছি তুমি যখন নতুন প্রেমে পড়বা, তখন দেখবা যে তোমার প্রিয়তমার মুখ চন্দ্রের থেকেও সুন্দর মনে হচ্ছে। আহা, চন্দ্র তো কি, চন্দ্রের মুখে কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু আমার প্রিয়তমার মুখে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই, এমনটা মনে হবে। কিন্তু যখন ব্রেকআপ হবে তখন দেখবা যে ওই মুখটা শাকচুনি পেটনির মতো হয়ে গেছে।
ঠিক আছে? এই ভাই এখন বলো তো, তোমার যেই মুখটা চন্দ্রের থেকে সুন্দর ছিল সেই মুখটা ব্রেকআপ হওয়ার পরে কি হয়ে গেছে? পেতনির মতো, শাকচুনির মতো হয়ে গেছে। এই মুখ কি চেঞ্জ হয়েছে? মুখ তো চেঞ্জ হয়নি। তার মানে কি দেখো, এই মুখ তো ওই একই মুখে আছে, তো সেই মুখটা কি কখনো কি চন্দ্রের মতো হচ্ছে, কখনো পেতনির মতো হচ্ছে। তাহলে কোনটা প্রধান? প্রধান হচ্ছে মুখ, মানে পরবত প্রধান। তারপর দেখো মহারাজ, মহা কি পূর্বপদ, আর রাজ কি? রাজ হচ্ছে পরবত। তাহলে বলো কোনটা প্রধান? রাজ প্রধান। রাজা মহান হতে পারে, খারাপ হতে পারে। মনে করো আমি রাজা, আমি যে মহান তোমাকে কে বলছে? আমি তো খারাপ হতে পারি, আমি তো চড়থাপ্পড় মারতে পারি, মারতে পারি না? পারি তো। তার মানে রাজা যে মহান হবে এর কোনো কথা নাই, রাজা খারাপ হতে পারে। ঠিক আছে? তার মানে কি, তার মানে কি সে রাজা না? আমি যদি খারাপ হয় আমি কি রাজা না? আমি ভালো হলেও আমি রাজা, আমি খারাপ হলেও আমি রাজা। আমি যদি রাজা হই তবে তবে ঠিক আছে? তার মানে কি এখানে কি রাজাই প্রধান, এখানে মহাটা প্রধান নয়। গোলাপ ফুল, গোলাপ ফুল, তোমাকে আমি গোলাপ ফুলও দিতে পারি, তোমাকে আমি হাসনায়না ফুলও দিতে পারি, অন্যান্য ফুলও দিতে পারি। তোমাকে আমি কি দিয়েছি? ফুল দিয়েছি। তোমাকে যেই ফুলই দেওয়া হোক না কেন, তোমাকে কি দেওয়া হয়েছে? ফুল দেওয়া হয়েছে। না মানে কি এখানে ফুলটা প্রধান। এই গোলাপের জায়গায় হাসনায়না, রজনীগন্ধা আরো কত কিছু বসতে পারে। তার মানে দেখো প্রত্যেকটা কি হচ্ছে, প্রত্যেকটার পরবর্তী প্রধান, পূর্ববর্তটা প্রধান হচ্ছে না। এবার এখানে আসো, দ্বিগু সবার শাস্ত্র দেখো, পূর্বপদ ত্রি, পরপদ হচ্ছে কাল। বলো কোনটা প্রধান? ত্রি প্রধান, কাল প্রধান। এনে কাল প্রধান, সেই কালটা ত্রি হতে পারে, ত্রি মানে তিন, ত্রি হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, তাই না? তার মানে এই কাল তো কালই, কাল মানে সময়। এই কাল কাল থাকছে, কিন্তু এই কালের মধ্যে 3, 4, 5, 6, 7, 8 আমার নিজের মতো ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারি। তার মানে কি এখানে পরবত প্রধান, পূর্বপদ প্রধান নয়। চৌরাস্তা, চৌ পূর্বপদ, রাস্তা পরবত। এখন বলো কোনটা প্রধান? এখানে রাস্তা প্রধান, চৌ প্রধান নয়। চৌ মানে 4, আমি 4 রাস্তা, 5 রাস্তা, 6 রাস্তা বলতে পারি না? সেটা রাস্তা কেনা, 4 রাস্তাও রাস্তা, 6 রাস্তাও রাস্তা, 5 রাস্তা পাঁচটা, 100 রাস্তাও রাস্তা। সেটা রাস্তা কিনা? রাস্তা, অবশ্যই রাস্তা। 1, 2, 3, 4, এটা কি? এটা চৌরাস্তা। এটা হচ্ছে চৌরাস্তা, মানে এটা ধরো একটা রাস্তা, 2টা রাস্তা, 3টা রাস্তা, 4টা রাস্তা, তাহলে কি হলো? চৌরাস্তা হলো। এখন আমি 5টা রাস্তা দিলাম, 6টা রাস্তা দিলাম, 6টা রাস্তা দিলাম, হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু সেটা রাস্তা কিনা? সেটা অবশ্যই রাস্তা। তাহলে এটা কি? এটা হচ্ছে পরপ্রধান, রাস্তাটাই প্রধান, এখানে চৌটা প্রধান নয়। শতাব্দ, শত অব্দ, শত না দিয়ে আমি 200, 300, 500 দিতে পারি, 500 অব্দ দিতে পারি না? পারি। অষ্ট ধাতু, অষ্ট মানে 8 ধাতু মানে তো বুঝি, তাই না? আমি অষ্ট ধাতু না বলে আমি 9 ধাতু, 10 ধাতু বলতে পারি না? পারি তো নাকি? আমি এই অষ্ট ধাতুতে আমি ধরো অষ্ট ধাতু দিয়ে আমি একটা গহনা বানিয়েছি। আমি 8টা ধাতু দিয়ে না বানিয়ে আমি 9টা ধাতু দিয়ে বানালাম, 10টা ধাতু দিয়ে বানালাম, পারি না? অবশ্যই পারি। তার মানে কি এখানে অষ্ট প্রধান নয়, ধাতু প্রধান। ঠিক আছে? আচ্ছা, চৌমোহিনী, এগুলো সব সমাহার হয়, ত্রিকালের সমাহার, 4 রাতের সমাহার, শত অব্দের সমাহার, অষ্টধাতুর সমাহার, ত্রিমোহিনীর সমাহার, এগুলো আর কি, সপ্তঋষির সমাহার। তো দেখো চৌমোহিনী, এখন আমি 4 দিয়ে 5, 6, 7, 8 দিতে পারি, সেটা মোহিনী কিনা? অবশ্যই মোহিনী। সপ্তঋষি, দেখো সপ্ত মানে 7, আর ঋষি মানে কি? ঋষি মানে জ্ঞানীগুণী ব্যক্তি। এখন ধর বলো, আমি সপ্তঋষি না বলে, 7 ঋষি না বলে 8 ঋষি 9 ঋষি বলতে পারি না? বলতে পারি। তাহলে কি এখানে পরপদ প্রধান, পূর্বপদ প্রধান এখানে নয়। তার মানে দেখো এই দুটি সময় সাথে কি হলো? পূর্বপদ প্রধানের পরপদ প্রধান। আচ্ছা, আমরা পরেরটা আসি, তৎপুরুষ সমাস। দেখো বিপদাপন্ন, বিপদাপন্ন আমি এখানে একটু পরে আসি। আচ্ছা সমস্যা নেই। বিপদ কি পূর্বপদ, আপন্ন কি? আপন্ন হচ্ছে পরপদ। মনে করো আমার জীবনে সবসময় বিপদ আসতেই থাকে, হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি? আমি বিপদকেই আপন করে নিছি রে ভাই, আমার জীবনে সুখ নাই, তো আমি বিপদকে আপন করে নিয়েছি। আচ্ছা, মনে করো আমার জীবনে সুখের ঠেলায় আমি বাঁচি না, মনে করো আমি সুখের ঠেলায় বাঁচি না, আমার এত সুখ, আমি কি বলবো? আমি সুখকে আপন করে নিয়েছি। আমি আমি সুখকে আপন করে নিয়েছি। তার মানে আপন করাটা সুখকেও নিতে পারি, বিপদকেও নিতে পারি। ঠিক আছে? আমরা আপন সুখকেও নিতে পারি, বিপদকেও করে নিতে পারি। তার মানে কি এখানে বিপদটা প্রধান নয়, এখানে আপন করাটাই হচ্ছে কি প্রধান। ছেলে ভোলানো, ছেলে ভোলানো, দেখো তো ছেলে পূর্বপদ আর কি ভোলানো পরপদ, কোনটা প্রধান? ছেলে প্রধান নাকি ভোলানো প্রধান? এখানে ভোলানো প্রধান। একটা ছেলে একটা মেয়েকে ভোলাবে, একটা মেয়ে একটা ছেলেকে ভোলাবে। দুজনেই কি করেছে বলতো? দুজনেই ভুলিয়েছে, একে অপরকে ভুলিয়েছে, তাই না? দুজনেই একে অপরকে ভুলেছে। অর্থাৎ 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 আমি বলতে পারি যে কি? অর্থাৎ আমি বলতে পারি যে এই ছেলে ভোলানো হয়, মেয়ে ভোলানো হয়। তো এখানে ভোলানোটা প্রধান। মন গড়া, একটা জিনিস মন দিয়ে গড়ছি, মানে খুব মনোযোগ সহকারে, একদম নিখুঁত ভাবে মনোযোগ দিয়ে, অন্যদিকে মনোযোগ নাই। আবার একটা জিনিস আমি কি গড়তে পারি, বানাচ্ছি, তৈরি করছি, আমার মন আছে কি অন্য জায়গায় পড়ে আছে, তাই না? কিন্তু গড়া হচ্ছে কিনা?
গড়া মানে তৈরি করা, অর্থাৎ একটা জিনিস আমি তৈরি করছি, সেই তৈরি করাটা মনোযোগ দিয়ে হতে পারে, মনোযোগ ছাড়াও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি এই গড়াটাই প্রধান, মানে মন থাকতে পারে, মন না থাকতে পারে, তাহলে কি এখানে গড়াটা প্রধান। শ্রম লব্ধ, শ্রম পূর্বপদ আর লব্ধ কি পরপদ। তুমি যেই ফোন দিয়ে আমার আজকে লাইভ ক্লাসটি দেখছো, এই ফোনটা তোমার মা বাবা হয়তো বা মনে করছে ছেলে মেয়ে বড় হয়েছে, চ্যাটিং পোটিং করা দরকার, পড়াশোনা তো করবো না জানি, চ্যাটিং পোটিং করা দরকার, একটা ফোন কিনে দিছে। আবার হয়তো তুমি কি মনে করছো যে আমার একটা ফোন দরকার, দু একদিন না খেয়ে থাকি, তাহলে ফোন কিনে দিবে। মনে করো তুমি দু একদিন না খেয়ে থাকলা, কান্নাকাটি করলা, ফোন কিনে দিল, তাহলে কি হলো দেখো তো। কেউ কেউ পাইছে বিনা পরিশ্রমে, পরিশ্রম না করি, আর কেউ কেউ পাইছে কান্নাকাটি করে, মানে পরিশ্রম দিয়ে, তাই না? তার মানে কি তুমি লাভ করেছো, লব্ধ মানে লাভ করা, এই লব্ধ মানে লাভ করা মানে পাওয়া। তার মানে সবাই ফোন পেয়েছে, মানে পেয়েছে, কিন্তু কেউ কেউ পরিশ্রম করে, কেউ কেউ পরিশ্রম ছাড়া। তার মানে কি পাওয়াটা, লাভ করাটা পরিশ্রম ছাড়া হতে পারে, পরিশ্রম দিয়ে হতে পারে, যদি পরিশ্রম দিয়ে বেশি হয়। তো দেখো তাহলে কি লব্ধটাই প্রধান। আমক্রণ, আম পূর্বপদ আর কোনটা কি পরপদ, কোনটা প্রধান? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এই সেন্সটা মাথায় অলরেডি ঢুকে গেছে যে কোন সমাসের কোন পদ প্রধান, এটা বুঝতে পারলে সমাস একদম সেকেন্ডে মিলে যাচ্ছে। ক্লাসটি করার পরে অলরেডি আমার মনে হয় যে আম করানো, গাছ পাকা, এগুলো তুমি অলরেডি বুঝে গেছো, এগুলো তোমরা অলরেডি বুঝে গেছো। দেখো এখানে কি কোরানো প্রধান, কারণ কি আমি আম না করে জাম করতে পারি, কাঁঠাল করতে পারি, তাই না? আমি যেটা পাবো সেটা করাবো, চোখের সামনে যেটা কোরানো হতে পাবো সেটা করে নেবো, হয়ে গেল কোরানো। তো গাছ পাকা, দেখো গাছ প্রধান কি পাকা প্রধান? পাকা প্রধান। একটা আম গাছেও পাকতে পারে, গাছ থেকে নামানোর পরেও পাকতে পারে, সেটা পাকা কিনা বলো? সেটা পাকা। গাছ থেকে নামানোর পরেও পাকতে পারে, গাছেও পাকতে পারে। তার মানে এখানে কি, এখানে পাকাটাই প্রধান, মানে গাছটা প্রধান নয়। তার মানে দেখো কি হচ্ছে, এই তিনটে সমাসেরই পরের পদ প্রধান হলো। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? তোমরা সবাই একটু কমেন্ট করে জানাতো, যারা ক্লাসটি করছো সবাই একটু কমেন্ট করে জানো যে এতটুকু কি ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো তোমরা বুঝবা কিভাবে যে পরপদ প্রধান হওয়ার পরে কোনটা কোন সমাস, তোমরা বুঝবা কিভাবে, এটা একটু দেখিয়ে দিই। মনে রাখবা, পরপদ প্রধান হওয়ার পরে যদি প্রথম পূর্বপদের সংখ্যা থাকে, এই যে সংখ্যা আছে, আমি এটা মুছে দিই এগুলো। পরপদ প্রধান হওয়ার পরে যে পূর্বপদে সংখ্যা থাকে, যে ত্রি, চৌ, শত, অষ্ট, চৌ, সপ্ত, তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস হয়। পরপদ প্রধান পূর্বপদের সংখ্যা আছে, তাহলে সেটা কি হয়, সেটা হচ্ছে দ্বিগু সমাস হয়। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে সংখ্যাবাচক বহুব্রীহি নামে একটা বিষয় আছে। সংখ্যাবাচক বহুব্রীহি নামক একটা বিষয় আছে, এটা মানে বহুব্রীহি সমাসের প্রকারভেদ আছে, যেটাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলা হয়। এবং সেই সমাসের সমস্ত পদেও সংখ্যা থাকে, কিন্তু তবুও সেটা কি দ্বিগু সমাস নয়। কারণ কি হয় বলতো, সংখ্যা থাকলেও, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সংখ্যা থাকলেও সেটা কোনো পদ প্রধান হয় না, সেজন্য সেটা হচ্ছে বহুব্রীহি সমাস হয়। আর আমরা জানি কি, দ্বিগু সমাসের পরের পদ প্রধান থাকবে, তারপর পূর্বপদের সংখ্যা থাকবে, তবে সেটা কি হয়, দ্বিগু সমাস হবে। আমরা বহুব্রীহি সমাসের প্রকারগুলো একদম সরাসরি ক্লাসরুমে পড়বো, ঠিক আছে? তোমাদের অ্যাডমিশন রিঅ্যাডমিশন প্রার্থী, তোমরা হচ্ছে কি করবো বলতো, আমাদের অ্যাডমিশন গাইডলাইনে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আমাদের অ্যাডমিশন গাইডলাইনে কি হয়, প্রতি বছর 200+ স্টুডেন্ট চান্স পায়, যেটা রাজশাহী শহরে আর কোনো কোচিংয়ে পায় না, ঠিক আছে? রাজশাহী শহরে আর কোনো কোচিংয়ে, বিশ্বাস করো, কোনো কোচিংয়ে হচ্ছে এত সংখ্যক স্টুডেন্ট চান্স পায় না, শুধু মানবিক বিভাগ থেকে, অন্য কোনো বিভাগ না কিন্তু, মানে কমিউনিটি না, আবার গভর্নমেন্ট না, শুধু কমিউনিটি এবং বিভাগ পরিবর্তন থেকে 200+ স্টুডেন্ট চান্স পায়, যেটা রাজশাহী শহরে বিরল। রাজশাহী শহরে অন্য কোনো কোচিংয়ে এতগুলো পোলাপান চান্স পায় না, একটু খোঁজ খবর নিয়ে দেবা, ঠিক আছে? তোমরা সামনে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবা, তোমাদের এই অ্যাবিলিটি তোমাদের অন্তত থাকা উচিত, যে কোনটা তোমার জন্য বেস্ট হবে, আর তোমার জন্য কোনটা ভালো, এটা যদি খুঁজে বের করতে না পারো ভাই, তাহলে বিশ্ববিদ্যালয়ে তুমি কেমনে পড়বা বলো? একটু খোঁজ খবর নাও, দেখবা যে বুঝতে পারবো, ঠিক আছে? আমাদের অ্যাডমিশন গাইডলাইনের কোচিংয়ে যেগুলো হচ্ছে, দেখো যেগুলো চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের ছবি ব্যবহার করা হয়, এগুলো কিন্তু অন্য কোনো কোচিংয়ে পাবা না, আর অন্য কোচিংয়ে যেই ছবিগুলো পাবা সেগুলো সব কোচিংয়ে পাবা, কারণ ওরা হচ্ছে কি সবগুলো টাকার বিনিময়ে কি ওই কিনে নেয় সবাইকে, এবং ছবি ব্যবহারে অনুমতি দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে এমনটা করা হয় না, তো তোমরা একটু খোঁজখবর নিয়ে ভর্তি হয়ে যাও। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে পরপদ প্রধান এবং পূর্বপদে সংখ্যা থাকলে সেটা কি হয়, দ্বিগু সমাস হয়। আচ্ছা, কিন্তু যদি সংখ্যা না থাকে তখন কি হবে, তখন হচ্ছে কর্মধারয় হবে অথবা তৎপুরুষ সমাস হবে। এখন আমরা কেমনে বুঝবো যে কর্মধারয় নাকি তৎপুরুষ? তোমরা বিভক্তির নাম শুনেছ, বিভক্তি,
আশা করছি তোমার বিভক্তির নাম শুনেছো। বিভক্তির নাম শুনেছো। বিভক্তি কত প্রকার? 7 প্রকার। দ্বিতীয় বিভক্তি কি? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। তারপরে তৃতীয়া কি? তৃতীয়া হচ্ছে দ্বারা, দ্বারা, দিয়া, কর্তৃক। তারপরে হচ্ছে চতুর্থী হচ্ছে জন্য, নিমিত্ত, নিমিত্ত। পঞ্চমী এখানে কেড়েও হয়, কেড়েও হয়, যদি সমাসের ক্ষেত্রে হয় না, এটা কারকের ক্ষেত্রে হয়। তবে সপ্তমী হচ্ছে, পঞ্চমী হচ্ছে হতে থেকেছে, হতে থেকে যে। ষষ্ঠী হচ্ছে র এর, র এর। সপ্তমী হচ্ছে, সপ্তমী হচ্ছে কি? সপ্তমী হচ্ছে এমুদুস্ততে, এ এ দুস্থ অ আর হচ্ছে তে। এগুলো হচ্ছে কি? বিভক্তি। তো আমরা কি বললাম? আমি বলছিলাম যে যে সমাসের পরপদ প্রধান, পূর্বপদের সংখ্যা থাকলে দ্বিগু হয়, আর সংখ্যা না থাকলে কি হয়? তৎপুরুষ হয় অথবা কর্মধারয় সমাস হয়। এখন তুমি দেখবা যে ওই সমাসে মাঝখানে বিভক্তি এগুলো এগুলো যে কোনো একটা যুক্ত করতে পারছি কিনা। যদি পারি তাহলে তৎপুরুষ সমাস, আর না পারলে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আমি একবার বলছি, পরপদ প্রধান তাহলে কি কি হবে? কর্মধারাই, দ্বিগু, তৎপুরুষ। আচ্ছা, এখন পরপদ প্রধান হওয়ার পরে পূর্বপদে যদি সংখ্যা থাকে তাহলে কি দ্বিগু সমাস হয়ে গেল। তাহলে দ্বিগু সমাস বাদ, এখন কি বাকি থাকলো? কর্মধারাই আর তৎপুরুষ। এখন আমরা কি করব? আমি চেষ্টা করব যে ওই সমস্ত পদের মাঝখানে বা পূর্বপদের সাথে এগুলো একটা বিভক্তি যুক্ত করার জন্য। যদি আমরা বিভক্তি যুক্ত করতে পারি তাহলে তৎপুরুষ সমাস, আর বিভক্তি যুক্ত করতে না পারলে, সংখ্যা না থাকলে কর্মধারয় সমাস। এই হচ্ছে সিম্পল বিষয়। এই বিভক্তিগুলো তোমাদের কষ্ট করে একটু মুখস্থ করতে হবে। যারা মুখস্থ আছে খুব ভালো, মুখস্থ করতে হবে, খুব কঠিন না। যদি মুখস্থ থাকে তখন দেখবা যে টুক করে মাথা চলে আসছে, আর মুখস্থ না থাকলে মাথা কোটালেও আসবে না। ঠিক আছে? তো কষ্ট করে একটু স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট নিয়ে তোমার একটু মুখস্থ করে নাও। ঠিক আছে? কে রে, দ্বারা, দেয়, কর্তৃক, জন্য, নিমিত্ত, কে হতে থেকেছে, এর এ আর এ উদ্দেশ্যে একটু কষ্ট করে মুখস্থ করে নাও। ঠিক আছে? এবার আমরা আসি, এগুলো কিন্তু মনে রাখো। হ্যাঁ, আচ্ছা এবার আসি। দেখো দেখো আমি কি বললাম যে মাঝখানে যদি আমরা বিভক্তি অ্যাড করতে পারি তাহলে কি সমাস? সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। দেখো এখানে বিপদাপন্ন, বিপদ আপন্ন, তাহলে কি? দেখো আমি কি বলতে পারি? বিপদকে আপন্ন বলতে পারি না? বিপদকে আপন্ন কে, কে বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তাহলে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। ছেলে ভোলানো, তাহলে কি বলতে পারি? ছেলেকে ভোলানো। বিভক্তি মুখস্থ থাকলে আমাদের দ্রুত চলে আসছে। ছেলেকে ভোলানো, বিভক্তি অ্যাড করতে পারছি, তার মানে কি এটাও তৎপুরুষ সমাস। মন গড়া, মন দিয়ে গড়া, মন দ্বারা গড়া হয়ে গেছে। দ্বারা দিয়ে কর্তৃক কি? তৃতীয় বিভক্তি, তৎপুরুষ সমাস। শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, তৎপুরুষ সমাস। শ্রম দ্বারা, তারা কি? একটা বিভক্তি। আম কোরানো, কি? আমকে কোরানো হয়ে গেল, কে? একটা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। গাছ পাকা, তাহলে কি? গাছে পাকা, গাছ এ পাকা, এ গাছ এ পাকা, সপ্তম বিভক্তি, তাহলে কি সমাস? তৎপুরুষ সমাস। তাহলে সংখ্যা থাকলে দ্বিগু, বিভক্তি যুক্ত করা গেলে তৎপুরুষ সমাস, আর সংখ্যা এবং বিভক্তি যুক্ত করা না গেলে কি সমাস? কর্মধারয় সমাস। দেখো তো এই মাঝখানে একটা বিভক্তি যুক্ত করো, যে কেমন পারো? আমি কি বলতে পারি? নীলকে পদ্ম, নীল দ্বারা পদ্ম, নীল যদ্য পদ্ম, নীলে পদ্ম, নীল কর্তৃক পদ্ম হয়? একটাও হয় না। আমি কি বলতে পারি? যে সিংহ জন আসন, সিংহকে আসন, সিংহ দ্বারা আসন, একটা হয়? বিভক্তি যুক্ত করা যায় না। চন্দ্রমুখ, আমি কি? চন্দ্রকে মুখ, চন্দ্র দ্বারা মুখ, চন্দ্র জন্য মুখ, চন্দ্র কর্তৃক মুখ হয়? একটাও হয় না। মহারাজ, দেখো গোলাপ ফুল, তুমি মাঝখানে কি একটারও বিভক্তি যুক্ত করতে পারবা না, তাহলে কি সমাস? এটা কর্মধারয় সমাস। এতটুকু যদি তোমাদের মনে থাকে এবং তোমরা যদি চর্চা করো তাহলে দেখবা যে সমাস একদম সেকেন্ডে বেড়ে যাচ্ছ, সেকেন্ডে বেড়ে যাচ্ছ। কিন্তু যদি এভাবে না পড়ে তুমি যদি এই আলাদা হবে আলাদা হবে, এটা একবার এটা একবার এটা একবার এভাবে যদি পড়ো দেখবা যে গুলাই ফেলছো। সমাস পড়তে হয় এভাবে, একসাথে রাখবা যে নীলপদ্ম কেন দ্বন্দ্ব সমাস নয়, নীলপদ্ম কেন বহুব্রীহি সমাস নয়, এভাবে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা দেখো পরীক্ষায় তোমরা কিভাবে কি করবা। দেখো পরীক্ষায় আসছো নীলপদ্ম, এখন তুমি দেখবা টুক করে মাথায় আসবে পূর্বপদ পরপদ, তাহলে পূর্বপদ কি? নীল, পরপদ পদ্ম হয়ে গেল। এখন আমি দেখবো যে কোনটাকে চাইলে চেঞ্জ করা যায়। নীল পদ্ম, লাল পদ্ম, সবুজ পদ্ম বলতে পারি, তাহলে কি? পর্বত প্রধান। আর পর্বত প্রধানের কি হয়? কর্মধারায় দ্বিগু তৎপুরুষ হয়, তাই না? কর্মধারায় দ্বিগু তৎপুরুষ হয়, তাহলে কি? তিনটা যেমন একটা সংখ্যা নাই, তাহলে কি দ্বিগু বাদ। এখন দেখবো মাঝখানে বিভক্তি যুক্ত করা যাচ্ছে না, বিভক্তি যুক্ত করা যাচ্ছে না, তাহলে কি সমাস? কর্মধারয় সমাস হয়ে গেল।
আর পর্বপ্রধান না হলে সেটা কি, এই তিনটার যে কোনো একটা। দ্বন্দ্ব সমাস খুবই সহজ, পেরে দেবা, কারণ দেবা দুটি প্রধান, একটাকে বাদ দেওয়া সম্ভব না। অব্যবহৃত আরোই সোজা, দেখবে পূর্বপদে কি অর্থহীন উপসর্গ আছে কিনা, তাহলে কি অব্যবহৃত সমাস। এটা একদমই সহজ, অব্যবহৃত একদমই সহজ। যদিও উপসর্গ থাকলে, আমি আগে বললাম যে উপসর্গ থাকলে কিছু কিছু ক্ষেত্রে প্রাদি সমাস হয়, ব্রব্বী সমাস হয়, এটা আমরা ক্লাসে বিস্তারিত দেখবো। তাহলে দেখো কি উপসর্গ থাকলে কি হলো, অব্যয় সমাস, এটা তো আগেই হয়ে গেল, তাই না? উভয়পদ প্রধান দ্বন্দ্ব সমাস হয়ে গেল, উভয়পদ প্রধান চিনতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তবে কি পূর্বপদ হলে দেখবা যে কি কোন পূর্বপদ প্রধান কি হবে, দেখবে পূর্বপদে সংখ্যা আছে কিনা। সংখ্যা থাকলে কি, সংখ্যা থাকলে দ্বিগু হয়ে গেল। আর সংখ্যা থাকলে কি, সংখ্যা নাই তাহলে কেটে দিলা, তাহলে কি হবে, সংখ্যা নাই দ্বিগু বাদ। এখন কি করবা, হয় তৎপুরুষ না কি কর্মধারয়। এখন তো মাঝখানে কোনো বিভক্তি যুক্ত করতে পারছো না, বিভক্তি যুক্ত করতে পারছো মানে কি তৎপুরুষ সমাস, আর সংখ্যা নাই বিভক্তি হচ্ছে না, তাহলে কি, তার মানে হচ্ছে কর্মধারয় সমাস হয়ে গেল। এভাবে সমাস পড়তে হয়, এভাবে সমাস চিহ্নিত করতে হয়, ঠিক আছে? আশা করছি আমার এত দৃঢ় বিশ্বাস আছে যে এতটুকু তোমরা বুঝতে পারলে সমাস তোমরা কি পেরে যাবা। আমাদের অ্যাডমিশন গাইডলাইনে রিঅ্যাডমিশন ব্যাচ অলরেডি চলছে, তোমরা যারা রিঅ্যাডমিশন প্রার্থী আছো ভর্তি হতে পারো। একটু আগে বললাম এটা একদম সত্য কথা, ঠিক আছে? আমি আবারও বলছি যে অ্যাডমিশন গাইডলাইন থেকেই আমাদের যে মানবিক এবং যে বিভাগ পরিবর্তন শাখা আছে, এখান থেকে সর্বোচ্চ চান্স পায় রাজশাহীতে অন্য কোচিংয়ে এতটা চান্স পায় না। তোমরা সামনে বিশ্ববিদ্যালয়ে পড়বা, এতটুকু যাচাই ক্ষমতা তোমাদের থাকতে হবে। এতটুকু যদি যাচাই করতে না পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে কেমন পড়বা ভাই? তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা তো তোমাকে এখনই বুঝতে হবে, তাই না? তো তোমার ভালো মন্দ বুঝে তুমি যাচাই করে তারপরে তোমরা চলে আসতে পারো, ঠিক আছে? যেটা ভালো মনে হয় সেটা করবা, কিন্তু একবার যাচাই করতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আপনাদের জানি এখানে শেষ করছি।